মানবিক করিডোরের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এমন সিদ্ধান্ত হচ্ছে অথচ দেশের মানুষ, রাজনীতিক ও প্রশাসনের কেউ কিছুই জানে না। এসব সিদ্ধান্ত কোথায় হচ্ছে, শর্ত কি হবে কেউ জানে না। সবাইকে অন্ধকারে রেখে এত বড় সিদ্ধান্তে ঝুঁকি থেকেই যাবে, কারণ এটি জাতীয় নিরাপত্তার সাথে যুক্ত। বাংলাদেশ ইতিমধ্যেই মানবিক করিডোর হয়ে আছে বলেই ১৩ লাখ রোহিঙ্গা এখানে আসতে পেরেছে। ঠিক জটিল এই পরিস্থিতিতে কি করতে পারে বাংলাদেশ? আসসালামু আলাইকুম। গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারের রাখাইনে ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে একটি মানবিক করিডোরের বিষয়ে নীতিগত সম্মতির কথা প্রকাশ করেছে বাংলাদেশ। কিন্তু গুরুত্বপূর্ণ এমন সিদ্ধান্ত কারা, কোথায়, কোন প্রক্রিয়ায় এবং কিসের ভিত্তিতে নিচ্ছেন সেই প্রশ্ন উঠেছে। বিশ্লেষকদের অনেকে এ ধরনের স্পর্শকাতর বিষয়ে একটি অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত হবে কি না সেই প্রশ্ন তুলেছেন। তাদের মতে দেশের ভেতরে রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া এবং একই সাথে মিয়ানমারে জান্তা সরকার ও আরাকান আর্মি ছাড়াও মিয়ানমারে প্রভাব আছে এমন আঞ্চলিক সব পক্ষ একমত না হলে প্রস্তাবিত করিডোরটি বাংলাদেশের জন্য সামরিক ও নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। সব মিলিয়ে একটি জটিল পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ, এমনটি মনে হচ্ছে। আর জটিল এসব বিষয় আজ সহজ করে তুলে ধরব আমি তুহিন নিজাম। শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। জাতিসংঘ এবং পশ্চিমা দেশগুলো মানবিক করিডোরের জন্য বাংলাদেশের বিকল্প হিসেবে মিয়ানমারের শীতওয়ে বন্দর ছাড়াও বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলের অনেক জায়গায় ব্যবহার করতে পারে বলে নিরাপত্তা বিশ্লেষকদের কেউ বলছেন। আবার রোহিঙ্গা ও মিয়ানমার ইস্যু নিয়ে দীর্ঘকাল ধরে কাজ করছেন এমন গবেষক ও বিশ্লেষকরা বলছেন এ বিষয়ে সরকারের উপদেষ্টা পরিষদে এমনকি রোহিঙ্গা ইস্যুতে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মধ্যে কোনো আলোচনা হয়েছে এমন কোনো ইঙ্গিত তারা পাননি। চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ অবশ্য বলছেন প্রস্তাবিত মানবিক করিডোরের ব্যবস্থাপনা জাতিসংঘের হাতে থাকলেও এর পূর্ণ নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতেই থাকতে হবে, যাতে করে প্রয়োজন হলে বাংলাদেশ নিজেই তা বন্ধ করে দিতে পারে। অন্যথায় বাংলাদেশ প্রত্যাশা করে না এমন কিছু সেখানে ঘটে যেতে পারে, বিবিসি বাংলাকে বলছিলেন তিনি। এদিকে মানবিক করিডোর নিয়ে এমন আলোচনার মধ্যেই ঢাকায় চীনের কমিউনিস্ট পার্টির একটি দলের সাথে আলোচনায় বাংলাদেশের একটি রাজনৈতিক দল রোহিঙ্গাদের জন্য স্বাধীন আরাকান প্রতিষ্ঠার প্রস্তাব তুলে ধরেছে বলে জানা গেছে। এখন প্রশ্ন হলো, মিয়ানমারের পরিস্থিতি ও করিডোর নিয়ে সরকার কি বলছে? মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলেও দেশটির রাজধানী এখনও সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। পাশাপাশি আরাকান আর্মির অস্ত্রসহ অন্য রসদ সরবরাহের পথও জান্তা বাহিনী বন্ধ করে রেখেছে বলে খবর পাওয়া গেছে। গত বছর 11 ডিসেম্বর খবর আসে যে আরাকান আর্মি মংডু শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। এই প্রথম মিয়ানমারের পুরো একটি রাজ্যের নিয়ন্ত্রণ নিয়েছিল কোনো বিদ্রোহী গোষ্ঠী। এমন পরিস্থিতিতে তখন বিভিন্ন মহল থেকে আরাকান আর্মির সাথে সরকারের যোগাযোগ করার প্রসঙ্গটি আলোচনায় উঠে আসে। তার আগে গত নভেম্বরে জাতিসংঘ রাখাইনে মানবিক সংকট তীব্র হওয়ার খবর দিয়েছিল। পরিস্থিতিকে দুর্ভিক্ষের মতো উল্লেখ করে আরও বেশি মানুষ বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। এর ধারাবাহিকতাতেই পরে মানবিক করিডোরের বিষয়টি পর্দার আড়ালে আলোচনায় উঠে আসে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এরই মধ্যে সাংবাদিকদের জানিয়েছেন, জাতিসংঘের তত্ত্বাবধানে শর্ত সাপেক্ষে মিয়ানমারের বেসামরিক লোকজনের জন্য করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু জাতিসংঘের প্রস্তাবে কি বলা হয়েছে, শর্ত হিসেবে বাংলাদেশ কি চেয়েছে, কিংবা সেই একই করিডোর দিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরত যাওয়ার সুযোগ থাকবে কিনা, এসব কিছুই সরকার প্রকাশ করেনি। সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ বলছেন, সরকার নীতিগত রাজি হয়ে ভালো করেছে, কারণ যেই করিডোর দিয়ে সহায়তা যাবে সেই একই করিডোর দিয়ে বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের ফেরত পাঠিয়ে তাদের জন্য সেখানেই মানবিক সহায়তার কথা বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়কে বলতে পারবে।
তিনি বলছেন, করিডোর জাতিসংঘ করলেও এতে যুক্তরাষ্ট্র, চীন বা ভারত কিংবা এমন আরও কোনো শক্তি যুক্ত আছে কি না সেটা জানতে হবে এবং তারা কিসের ভিত্তিতে যুক্ত হবে সেটাও সরকারকে পরিষ্কার করে জানাতে হবে। মনে রাখতে হবে, এটা করতে গিয়ে প্রতিবেশীদের সাথে নতুন করে কোনো সংকট যেন তৈরি না হয়। বিশ্লেষকরা অবশ্য বলছেন, প্রভাবশালী পশ্চিমা কয়েকটি দেশ দীর্ঘকাল ধরেই বাংলাদেশের কাছে এমন একটি করিডোরের পরামর্শ বা প্রস্তাব দিয়ে আসলেও রাজনৈতিক সরকারগুলো ভূ রাজনৈতিক দিক বিবেচনায় তাতে কখনো সায় দেয়নি। তারা বলেছেন, বিশ্বে যুদ্ধ চলমান যেসব জায়গায় মানবিক করিডোর করা হয়েছে সেগুলোকে শেষ পর্যন্ত শুধু মানবিক করিডোরে সীমাবদ্ধ রাখা যায়নি, বরং এর সঙ্গে সামরিক নানান বিষয় যুক্ত হয়ে পড়েছে। তাদের মতে, বাংলাদেশ এখন রাখাইনে মানবিক সহায়তার জন্য করিডোর দিলেও তাতে আদৌ রাখাইনের বেসামরিক নাগরিকদের লাভ হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। কারণ আরাকান আর্মির রসদ সরবরাহের অন্য পথ বন্ধ করে রেখেছে জান্তা সরকার। ফলে বাংলাদেশের করিডোর দিয়ে যাওয়া সহায়তা আরাকান আর্মির হাতেই থাকে কিনা তা নিয়েও কৌতূহল থাকবে। আবার আরাকান আর্মির হাতেও রোহিঙ্গারা নির্যাতিত হচ্ছে এবং সাম্প্রতিক সময়ে আরও 1 লাখের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মিয়ানমার বিষয়ক গবেষক আলতাফ পারভেজ বিবিসি বাংলাকে বলেছেন, মানবিক করিডোরের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এমন সিদ্ধান্ত হচ্ছে অথচ দেশের মানুষ, রাজনীতিক ও প্রশাসনের কেউ কিছুই জানে না বলেই তারা তথ্য পাচ্ছেন। এসব সিদ্ধান্ত কোথায় হচ্ছে, শর্ত কি হবে কেউ জানে না। সবাইকে অন্ধকারে রেখে এত বড় সিদ্ধান্তে ঝুঁকি থেকেই যাবে, কারণ এটি জাতীয় নিরাপত্তার সাথে যুক্ত। মিয়ানমার, বাংলাদেশ ও আঞ্চলিক সব পক্ষ একমত হলেও এই করিডোরে বাংলাদেশের স্বার্থ কোথায়? তার মতে, এ সংক্রান্ত চুক্তিতে সব রোহিঙ্গাকে তাদের দেশে ফেরত পাঠানোর সুযোগ না থাকলে বাংলাদেশে এমন চুক্তিরই প্রয়োজন নেই। বাংলাদেশ ইতিমধ্যেই মানবিক করিডোর হয়ে আছে বলেই 13 লাখ রোহিঙ্গা এখানে আসতে পেরেছে। এখন করিডোর হলে সেখানে তাদের ফেরত পাঠানোর নিশ্চয়তার কথাই সরকারকে আগে নিশ্চিত করতে হবে। আবার মিয়ানমার ও বাংলাদেশ সংলগ্ন ওই এলাকায় ভারত ও চীন সহ অনেকগুলো শক্তি সক্রিয়। অন্যদিকে আমেরিকা দীর্ঘকাল ধরে চীনের প্রভাব বলয়ে ঢুকতে চাইছে। এমন বাস্তবতায় বাংলাদেশ মানবিক করিডোর হলে এবং সেখানে কোনো পক্ষ থেকে আঘাত এলে সামরিক ঝুঁকি তৈরি হবে বলে মনে করেন মিয়ানমারের শীতওয়েতে বাংলাদেশ মিশনের সাবেক প্রধান মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম। আবার কারো কারো মধ্যে এমন উদ্বেগও আছে যে জাতিসংঘ বা পশ্চিমাদের চাপের কারণে কোনো করিডোর বাংলাদেশ চালু করলে শেষ পর্যন্ত সেটি অস্ত্র ও মাদক পাচারের রুট হয়ে দাঁড়ায় কিনা। সেক্ষেত্রে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে আরাকান আর্মির ভূমিকা কি হবে তা নিয়েও উদ্বেগ আছে, কারণ এখন তাদের হাত থেকে বাঁচতেও অনেকেই বাংলাদেশে আসছে। ঠিক জটিল এই পরিস্থিতিতে কি করতে পারে বাংলাদেশ? কি সিদ্ধান্ত হওয়া উচিত? একজন সচেতন নাগরিক হিসাবে কমেন্টে জানাতে পারেন আপনার মন্তব্য। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।